বন্ধুদের শুভ বিকাল জানিয়ে আজকের মার্কেট আপডেট শুরু করছি। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। আমরা মোটামুটি দেশের যে কয়েকদিন ধরে যে আপডেটটা পাচ্ছি সেটা দুর্যোগ ব্যবস্থাপনাতে, সেখানে ফেনী সহ বৃহত্তর যে কুমিল্লা সেটা পুরোটা জুড়ে কিন্তু বন্যা অনেকটা উন্নতি ঘটেছে। বাড়িঘর থেকে পানি নেমে গেছে, কিন্তু ধ্বংসলীলা এখনো যত দূর চোখ যায় সেটা চোখে পড়ছে। তো সেখানে পর্যাপ্ত পরিমাণে এবার ত্রাণ যাচ্ছে, অনেক মানুষের দরকারও নাই যেটা, সেটাও অনেক বেশি যাচ্ছে। তো অন্যান্য পর আমরা দেখি যে দলীয় সরকারের অধীনে থাকে, সেখানে প্রচুর ত্রাণ চুরির ঘটনা আমরা পাই। এইবার স্বেচ্ছাসেবী দল যে যার যতটুকু আছে সব কিছু নিয়ে একদম ঝাঁপিয়ে পড়ে এই বিপদগ্রস্ত মানুষগুলোর দিকে হাত বাড়িয়েছে। এটা নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, এটার কারণেই বেশি স্বস্তি লাগছে। আর একটা জিনিস, এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের বাজারেও কিন্তু সেরকম একটা স্বস্তির হাওয়া গত কয়েকদিন ধরে বিরাজ করছে। এটার কারণ হচ্ছে কয়েকটা ব্যাংক আপনারা অলরেডি হেডলাইন পেয়ে গেছেন, সেগুলোতে পুনর্গঠনের কাজ চলছে। ইসলামী ব্যাংক পুনর্গঠন হয়ে গেছে। এটা ছাড়াও আরও বেশ কিছু কর্মযোগ্য যেগুলো আমরা এসএসসি করছে, সেগুলোতে আমাদের বাজারের জন্য সুফল আসবে, এতটুকু আমরা আশা করতে পারি। আর সেটার সুফল আমরা অলরেডি বাজারে পড়তে দেখছি। আজকে 70.3 পয়েন্টস বেড়ে বাজার 5,756 পয়েন্টস অবস্থান করেছে। এমনকি গতকালকে যে 751 টাকা ট্রেড ছিল, সেখানে ট্রেড ভলিউম বাড়ার কারণ ছিল এখানে ব্লক ট্রেড ছিল বেশ কিছু। তো প্রতিদিনই ব্লক ট্রেড পড়ে, তো ব্লক ট্রেডও একটা ট্রেডের অংশ। এটাকে আমরা বাইরে ফেলে দেওয়ার কোনো অপশন আসলে নাই, সুযোগ নাই, নাহলে এখানে যুক্ত হতো না এটা। তো বেশি স্বস্তি লাগছে। 271টা অ্যাডভান্স আর 79টা ডিক্লাইন, কিন্তু 70 পয়েন্ট বাড়লেও এক্স্যাক্টলি জিপি না বাড়লে এখন দেখেছি কোনোভাবেই ইন্ডেক্স বাড়ানো সম্ভব হচ্ছে না। তো জিপি, স্কয়ার ফার্মা, ব্যাটবিসি এগুলো এভাবে বাড়তে থাকুক, আর মার্কেটও একটা স্বস্তিদায়ক পর্যায়ে যাক, এই প্রত্যাশাটা আমরা করছি। তো এরপরে হচ্ছে আমরা টপ 20 দেখবো। টপ 20-তে কি টাইপের শেয়ার ছিল সেটা একটু চেক করলে বলতে পারবো। 1 নম্বরে হচ্ছে ব্র্যাক ব্যাংক। দেখেন ব্র্যাক ব্যাংক, আমি ব্যাংকগুলোকে আলাদা করছি। জিপি গতকালকে 29 টাকা থেকে আজকে প্রায় 49 টাকা, 20 টাকার একটা গ্যাপ। তো 3-20-60 পয়েন্টস থেকে এখানে আছে 70 পয়েন্টসের মধ্যে। তারপর ট্রাস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, জেএমআই হসপিটাল, মিডল্যান্ড ব্যাংক, অন্যান্যগুলো না হয় বাদে দিলাম। মোটামুটি একটা ভালো পর্যায়ে আছে। আর সবচেয়ে আশার বাণী হচ্ছে টেকনো, ড্রাগসের মতো যেসব শেয়ারগুলো ফ্রি ফল হচ্ছিল সেগুলোর পতন কিছুটা থেমেছে। সাথে সি পার্লো আছে, প্যারামাউন্ট, এগুলো অনেকগুলো শেয়ারকে দেখতে পেয়েছি আজকে নতুন ভাবে বাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে আমরা নতুন হিসাবে যদি বাড়তে চাই, তাহলে আমাদের ইন্ডেক্সে কি ধরনের প্রভাব আসতে পারে সেটা একটু আমরা চেক করতে পারি। সেই চেকিং অনুসারে দেখা যাচ্ছে আজকের ক্যান্ডেলটা, গতকালকে আমাদের যে আলোচনা ছিল সেই আলোচনাতে লাস্ট ক্যান্ডেলটা যে একটা মোটামুটি একটা রিভার্সাল ক্যান্ডেল ছিল, সেটা গতকালকে আমরা এক্সপ্রেস করেছি। এমনকি ট্রেন্ড লাইন ব্রেকআউট হলে আমরা একটা ভালো বাজার প্রত্যাশা করতে পারবো। আমরা সেই ট্রেন্ড লাইন ব্রেকআউট হতেও দেখেছি, যেটা রেসিস্ট্যান্স হলো 5,700 পয়েন্টস, আজকে 5,756.7 পয়েন্টে বাজার এসছে। তাহলে আমাদের নেক্সট গন্তব্য এটা কোথায়? আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে 5,850 থেকে একেবারে 5,900 পর্যন্ত। এর আগে বাজার থামাথামির কোনো ব্যাপার আমি দেখতে পাচ্ছি না আপাতত চার্টে। খুব ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে চার্ট। আর একটা জিনিস না বললে না, সেটা হচ্ছে এই যে ভলিউমের যে একটা মার্ক, সেই রিমার্কেবল লেভেলে ভলিউমটা কিন্তু যাচ্ছে। মোটামুটি একটা অ্যাভারেজ ভলিউমের অনেক উপরে আমাদের বাজার ভলিউমটা আছে, যেটার কারণে আমরা এই প্রত্যাশাটা করছি। আর সাপোর্ট জোন বরাবর আগের মতোই
5715-তেই থাকবে, এটা স্বাভাবিক। আর একটা দৃষ্টিতে আমি বলতে পারি, সেটা হচ্ছে অ্যাজ পার আপ ট্রেন্ড চ্যানেল অনুসারে যে ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, সেই চ্যানেলের ছোট্ট একটা রেজিস্ট্যান্স আছে 5780 পয়েন্টসে। আর সেটা যদি আগামী দিন শুরুতে পার করে, আমরা তো পার করবে এটা প্রত্যাশা করছি, তাহলে আমরা মোটামুটি একটা আপ ট্রেন্ড জোনের মধ্যে ঢুকে যাব। তো সেই আপ ট্রেন্ড জোনের মধ্যে ঢুকে গেলে আর খুব বেশি বাধা থাকার কথা না, যদি ভলিউমটা সেখানে কন্টিনিউ করে। এই হচ্ছে আমাদের ইন্ডেক্সের আলোচনা। আর এটা ছাড়া আপনাদের অনেকগুলো রিকোয়েস্ট ছিল, বেশ কিছু শেয়ার, সেগুলো একটা আলোচনাতে যাওয়ার চেষ্টা করছি। গতকালকে যারা সোনালী আঁশ নিয়ে কথা বলেছেন, আজকে আবার সোনালী পেপার নিয়েও রিকোয়েস্ট আসছে। গতকালকে কিন্তু আমি সোনালী আঁশ বলেছিলাম, সোনালী আঁশের এক্স্যাক্টলি সোনালী আঁশের কথা যেটা বলেছিলাম, গতকালকে যে রিভার্সাল ক্যান্ডেল ছিল, সেই রিভার্সাল ক্যান্ডেলের আজকে কন্টিনিউশন ঘটেছে। সম্ভবত আমি গতকালকে সোনালী আঁশ আপনাদেরকে হয়তো ভুলে দিইনি কিনা, আমার নিজেরও আসলে মনে পড়ছে না। তো সেটার ভিত্তিতে আমি বলি, মোটামুটি লোয়ার হাই তৈরি করে সোনালী আঁশ উপরের দিকে, এটা ম্যাগনা লাইফ, সরি, সোনালী আঁশ কালকে অ্যানালাইসিস দিয়েছিলাম, এখন মনে পড়ছে চার্ট দেখে। ডবল বটম ক্রিয়েট না করে কিন্তু হায়ার লোয়ার হাই করেছে, এটা একটা লো, এখানে একটা লো গতকালকে করেছে এবং একটা রিভার্সাল ক্যান্ডেলও ছিল। তো সেটা অনুসারে আজকে মোটামুটি বেশ ভালোভাবে প্রাইস বেড়েছে। তো এখন দেখা যাক রেজিস্ট্যান্স লেভেল আছে 268 টাকায়, এর আগে এটা কতটুকু যেতে পারবে এটা দেখা যাবে। আপট্রেন্ডে যেতে হলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার আছে। আমরা সোনালী পেপারটা একটু দেখি। সোনালী পেপার গন্তব্য তো একদম অজানার দিকে রওনা দিয়েছে। এই টাইপের অনেকগুলো শেয়ারে কিন্তু এখন বাড়ার চেষ্টা করছে। তো সোনালী পেপারের ফান্ডামেন্টাল নিউজটা চেক না করা পর্যন্ত বলা যাবে না, কারণ এটা যে গন্তব্যের দিকে যাচ্ছে সেই গন্তব্য কোথায় সেটা দেখতে হলে আমার তো মান্থলি চার্ট ছাড়া কোনো উপায় নেই আসলে। অ্যাজ পার মান্থলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি তার গন্তব্যে প্রায় এসে গেছে। যে ফ্লোর থেকে সে একটা দাম বেড়েছিল, যেমন এবার যখন ফ্লোর ভাঙে, সে ফ্লোরে ভাঙার সাথে সাথে কিন্তু সেটা উপরের দিকে যাওয়া স্টার্ট করে। এই গতবার যে ফ্লোরটা ভেঙেছিল, এরপরে মাঝখানে আর কোনো ফ্লোরে পড়লেও এটার ফ্লোর ছিল 616 টাকায়। সেই ফ্লোর ভাঙা থেকে আজকে পর্যন্ত ক্রমান্বয়ে পড়ছে। এটা হলো 2000 কোভিডের পরের ফ্লোরের কথা বলছি আমি। সেই ফ্লোরে কিন্তু শেয়ারটার দাম চলে আসছে। এখন যদি এটা ফান্ডামেন্টাল নিউজ খারাপ হয়, তাহলে তো এটা গন্তব্য আসলে কোথায় সেটা বলা মুশকিল। তবে লাইফ সাইকেল টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় আমরা যেটা বুঝি, সেটা একটা লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য যে জায়গায় আসা উচিত, এটা চলে আসছে এখন 83 টাকায়, সর্বোচ্চ 155 বা 52 টাকা পর্যন্ত আসবে। এখান থেকে এটা রিভার্সাল হয়ে যাবে, এরকম আমরা প্রত্যাশা করছি। আর গতকাল কোরিয়ান ফার্মা সম্বন্ধে জানতে চেয়েছি। কোরিয়ান ফার্মা এক্স্যাক্টলি আমাদের ওখানে কিছু লোন ছিল, লোনটা রিশিডিউলের জন্য রিশিডিউল করেছে, যেটার কারণে এটাতে কালকে বাজারে ইম্প্যাক্ট পড়েছে। এর বাইরে আমি আর তেমন নিউজ আসলে জানি না। আর আপনাদেরকে আজকে কয়েকটা শেয়ার কথা বলি, সেটা হচ্ছে যেমন টেকনো ড্রাগস। টেকনো ড্রাগস নিয়ে যে কথাটা বলেছিলাম, আমার এখনো 4টা ড্র করা আছে। সেই ড্র অনুসারে দেখা যাচ্ছে 50% 48 টাকা ছিল, সেখানে যদি সাপোর্ট নিতে পারলে তো ভালো, তবে সাপোর্ট নেওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। নতুন শেয়ারগুলোতে সবসময় 61.8%-এই আসে। একেবারে দেখেন বরাবর 61.8% আজকে এসে কিন্তু শেয়ারটার দাম রিভার্স করেছে। তো এই হচ্ছে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের সৌন্দর্য। তো এগুলা মেপে চললে
আসলে খুব বেশি লুজার হতে হয় না, আর আবেগকে ধরে রাখা যাবে না। কারণ অনেকে আছে ভলিউম হচ্ছে এত আর ক্যান্ডেল রেড হইলেও পরের দিন বেড়ে যাবে, এসব কথা কোনো আসলে যুক্তিযুক্ততা নাই। এটা নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি। তো এখন আজকে বেড়েছে মানে প্রতিদিনই বেড়ে যাবে এরকম নয় কিছু। এটা কিন্তু একটা রিভার্সাল ক্যান্ডেল, এখানে একটা রিভার্স হবে, একটা সুইং ট্রেড হতে পারে। সেই সুইংটা কোথায় কোথায় হবে, 48 টাকা পর্যন্ত একটা বাধা আছে, আর হচ্ছে 53 টাকা। তাহলে সম্ভাব্যতা আমরা যাচাই করতে পারি। সম্ভাব্যতা যদি যাচাই করি আমরা রিসেন্ট ক্যান্ডেলগুলো যদি দেখি, তাহলে রিসেন্ট ক্যান্ডেলগুলো অনুসারেও কিন্তু শেয়ারটা 50 টাকা পর্যন্ত যেতে পারে, এটার একটা সম্ভাবনা আছে। তো এরপরে অন্যান্য অনেক হিসেব কিতাব আসবে, সেগুলা না হয় পরে। সিমিলারলি আমি টেকনোড্রাক্সের কথাও বলবো। টেকনোড্রাক্স না, সরি, এশিয়াটিকের দামও আজকে এটা রিভার্স করেছে। আমরা জানি এশিয়াটিক কিন্তু 61.8% কাভার করেনি, কাভার না করে এটা আরও নিচে চলে আসছে, সেটা আমরা দেখেছি। সেটা হলো লাস্ট গন্তব্য 34% চলে আসছে। তবে এখানে একটা জিনিস হয়েছে, সেটা হয়নি না বললে নয়, সেটা হচ্ছে এখানে 50% একবার রিভার্স করেছে, 50%। তারপরে সাইডওয়েজ মুভমেন্ট করেছিল, কিন্তু রিসেন্টলি সরকার পতন প্লাস আদার্স অন্যান্য ঝামেলার কারণে এটা পড়ে গেছে। তো এশিয়াটিকের একটা গুরুত্বপূর্ণ খবর যেটা আমি জানি, সেটা হচ্ছে এটা বিএনপি ঘেঁষা কারো শেয়ার হলেও এই গেমলার নাকি ছিল এটার আওয়ামী লীগের লোক, যেটার কারণে ওরা পলাতক আছে, এই শেয়ারে নাই। এগুলো এসব খোঁড়া যুক্তি, অ্যানালিটিক্যালি এসব কথার কোনো ভিত্তি নেই। তো যেটার কারণে এখানে একটা সাপোর্ট ভেঙে গেছে, সেই সাপোর্ট ভাঙার পরে 61% আর টিকেনি, আর অনেক নিচে চলে আসছে। এটা এই টাইপের প্যাটার্ন ভাঙার পরে কতটুকু নিচে আসবে সেটা কিন্তু আমরা ফিবো লাইন টানলেও কিন্তু বলতে পারবো। তো অতগুলো আর টানলাম না, এখান থেকে রিভার্স হোক, সেটার দাম বাড়ক, ভলিউমও এসছে, বাড়লে কতটুকু বাড়তে পারে 43-44 টাকা পর্যন্ত, এটা বোঝা যাবে আগামী 2 দিনের মধ্যে। তারপরে আরেকজনে জানতে চেয়েছিলেন নাভানা ফার্মার ক্ষেত্রে এই শেয়ারটারও কিন্তু একই রকমের গতি আমরা যেটা দেখতে পাচ্ছি, সিএনজি চলে আসছে। নাভানা ফার্মা দেখেন, একটু আগে আমি যে শেয়ারটার কথা বললাম আলোচনাতে, টেকনোড্রাক্স বলেন বা যেটা, এই শেয়ারটাও কিন্তু অনেকটা একই রকম ঘটনা, একদম সিমিলার। দেখেন 26 টাকা থেকে গন্তব্য শুরু করার পরে মোটামুটি এটা থেমেছে 131 টাকা গিয়ে, সেখান থেকে পতনটা স্টার্ট করেছে। তো সেই পতনেরও একটা লিমিটেশনস আছে, এটা জানেন আপনারা। আমি টেকনোড্রাক্সে যেভাবে শেয়ারটাকে অ্যানালাইসিস করেছিলাম, আমরা এখানে একটা পিভো ড্র করতে পারি। তাহলে সেই পিভো অনুসারে দেখেন এটা কি করেছে, একদম সিমিলারলি 61.8% এসছে, সেখান থেকে এটা মুভ করেছে। তো এই যে 61.8%-এর যে প্রভাব আমরা নতুন শেয়ারগুলোতে দেখতে পাই প্রতিবারই, সেখান থেকে মুভ করে এরপরে আবার কারেকশন করে এখান থেকে মুভ করেছে একটা। তো সময় দিতে হবে। এশিয়াটিক বলেন অথবা টেকনোড্রাক্স বলেন, যারা এগুলোতে হোল্ডিংস আছেন, তারা এই টাইপের সুইংগুলোকে যদি ট্রিট করতে পারেন খুবই ভালো, নাহলে বলার কিছু নয়। তো এটা তখন আর পড়েনি, এটার এখন লাইফ সাইকেলটা তৈরি হচ্ছে ধীরে ধীরে। এটা হয়তো মান্থলি চার্ট দিলে খুবই ক্যান্ডেল কম আসবে। আমরা মান্থলি চার্টে দেখতে পাচ্ছি এটা হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করেছে। তো হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নের গন্তব্যগুলো আমরা জানি অলরেডি। সে হেড অ্যান্ড শোল্ডার্স প্যাটার্নটা ভেঙেছে, সেটা ভাঙার কারণে এটা আরো কতটুকু প্রায় 50 টাকার কাছাকাছি চলে আসবে, এই প্রত্যাশা আমরা করছি। আর যদি মার্কেটের মধ্যে খুব ভালো মুভ করে, ভালো কিছু ঘটে, সেটা হলো আলাদা হিসাব, তখন নতুনভাবে পরিকল্পনা করা যেতে পারে। উইকলিতে এটা অলরেডি সাপোর্ট ভেঙেছে, আর ডেতেও মোটামুটি সাপোর্ট ভাঙা। এখন চেষ্টা করছে কিছুটা রিভার্স করে আবার পতনের জন্য রেডি হচ্ছে। এ হচ্ছে নাভানা ফার্মা। তারপরে আমরা ব্যাডবিসির কথা বলতে পারি। ব্যাডবিসির কথা একটু আগে যেটা বললাম, জিপিএস ফার্মাতে যদি এগুলোর প্রভাব থাকে তাহলে এটা বাড়বে। তো মার্কেটে যতটুকু বেড়েছিল সেটা অনুসারে
এগুলোতে পয়েন্টস কিন্তু বাড়লে মার্কেট ইন্ডেক্সে প্রচুর পয়েন্টস চলে আসে। তো সেক্ষেত্রে ক্লিনলি দেখতে পাচ্ছি এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে, সেটা আমরা ফ্ল্যাগ প্যাটার্নও বলতে পারি। ফ্ল্যাগ প্যাটার্ন যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু আজকে ব্রেকআউট করে ফেলেছে, সেটা এই ফ্ল্যাগ প্যাটার্ন যদি হয়ে থাকে ব্রেকআউট করে ফেলেছে, তাহলে আমরা ফ্ল্যাগ প্যাটার্নের এই জায়গাতে তো এন্ট্রি নিতে পারি, অথবা এই উপরের লেভেলটা ক্রস করার পরেও এন্ট্রি নিতে পারি। তো দুইটাই এন্ট্রি পয়েন্ট ক্রিয়েট করা আছে। আজকে যারা ঢুকেছে ওরা হয়তো 30-40 টাকার একটা গ্যাপ পেয়ে যাবে। আবার রেসিস্ট্যান্স ব্রেকআউটের একটা ব্যাপার আছে। এখানে প্যাটার্নটা আসলে অনেক সুন্দর, আমি দেখতে পাচ্ছি এটা একটা কাপ করেছে, এটা একটা হ্যান্ডেল হয়েছে। তো সো ব্যাটবিসি নিয়ে আমি খুব পজিটিভ। ব্যাটবিসি যে কোনো সময় বেড়ে যাবে এটা বলতে পারি। তারপরে কিছু একজনে গতকাল পরশু কনফিডেন্স সিমেন্ট নিয়ে জানতে চেয়েছেন। কনফিডেন্স সিমেন্ট নিয়ে আমার প্রত্যাশা সবসময় হাই। আমি এই শেয়ারটাতে খুবই পছন্দের একটা শেয়ার। সিমেন্ট সেক্টরে হাইডেলবার্গের পরেই কিন্তু কনফিডেন্স সিমেন্টের অবস্থান আমি বলবো। লাফার শর্মা ফান্ডামেন্টালি স্ট্রং হলেও বেশি শেয়ারের কারণে শেয়ারটার দাম বাড়তে পারে না। আমরা যে পরিমাণ আজকে এটাতে ভলিউম ইনজেক্ট হতে দেখছি, সেটা দীর্ঘ সময় পর, একদম ফ্লোরকে বাদ দিলে ফ্লোর সময়টার পরে সবচেয়ে হাই ভলিউম করেছে আজকে। কিন্তু হাই ভলিউম করলেও প্রাইস কিন্তু কম বাড়েনি। 64 থেকে 64 পর্যন্ত মর্নিংয়ে এটা পড়েছে, সেখান থেকে একেবারে 70 টাকা, মোটামুটি 6 টাকার একটা আপ ডাউন মুভ করেছে। কিন্তু এক্স্যাক্টলি প্রাইস বেড়েছে হয়তো 3.5-4 টাকা এরকম হবে। আমি একটু দেখলে বলতে পারবো 3 টাকা 90 পয়সা, 4 টাকা। তো 4 টাকা দাম বাড়লেও ফাইন। এটা কিন্তু যে টাইপের মুভমেন্ট হওয়া উচিত সব ধরনের মুভমেন্টটা ফিল আপ করেছে। এমনকি এটা ট্রেন লাইনও যদি আমরা দিই, স্পার ট্রেন লাইন অনুসারেও কিন্তু এটা যেখানে টাচ করা উচিত সেখানে টাচ করেছে। তাহলে এটার এখন সম্ভাব্যতা কি হতে পারে, কতটুকু যাবে, কতটুকু কি হবে, এটা একটা আমরা জিনিস বলতে পারি। যদি এখান থেকে মুভ করা শুরু করে তাহলে এটার গন্তব্য আপাতত এবার যে স্পিড, যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি, এটা যদি কন্টিনিউ করতে পারে এবার এক্স্যাক্টলি 98 টাকা আগে এই শেয়ার স্লো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। কিন্তু সেই 98 জায়গায় যেতে হলে তার রিসেন্ট যে হাইটা করেছিল 80 টাকার হাইটা, এই 80 টাকা আসলে পার করতে হবে আগে। 80 টাকা পার না করা পর্যন্ত ওই যে 97 টাকা এটা আমরা বলতে পারবো না। তাহলে আমরা এখনো কিন্তু এটা 68 টাকা, 68 থেকে 80 টাকা 12 টাকার একটা গ্যাপ, 80 টাকা থেকে 97 হচ্ছে প্রায় 18 টাকার গ্যাপ। এই 12 টাকার গ্যাপে যেতে সময় লাগাবে, সময় নিবে, প্রতিদিন বাড়বে এরকম না। কিন্তু ওই যে 80 টাকা সেইটার পরে 97 টাকা হইতে হয়তো 2 দিনের সময় লাগবে। তো সো শেয়ার বাড়ে কিন্তু এভাবে হিসেবে স্টাইলে। আপনারা এটা দেখে শুনে এই শেয়ারটা স্ট্রংলি ফান্ডামেন্টাল খুব ভালো আমি জানি, যেটার কারণে বলছি এগুলো ইনভেস্টমেন্ট শেয়ার, এগুলোতে আপনি ডে ট্রেডিং করলে চলবে না, আর অধৈর্য হওয়ার কিছু নেই। তো সো এই শেয়ারগুলোতে দেখে শুনে যদি বিনিয়োগে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন। এরপর আরো কয়েকজন অনেকগুলো শেয়ার আসলে আছে। ইজেন আইটি, ইজেন মোটামুটি লাইফ সাইকেল কমপ্লিট করে পতনের 16 গলা পূর্ণ করে মোটামুটি বাড়া শুরু করেছে। সর্বনিম্ন সাপোর্ট যেটা সেটা পর্যন্ত টাচ করেছে একদম। গতকালকে যেটা ছিল, গতকালকে সেই লো যেটা বলা হয় সেই লোটা পুরোটা টাচ করেছে। তো সেই টাচিং এর পরে এখন ওর হচ্ছে মানে গড়া পাটার টাইম। আবার স্টার্ট করবে কি উপরে যাবে কি নিচে যাবে সেটা আমরা বলতে পারবো। মোটামুটি রেসিস্ট্যান্স, এই যে একটা কাছাকাছি জায়গায় একটা রেসিস্ট্যান্স আছে 33-34 টাকা, এই জায়গাগুলো পার করতে পারলেই কিন্তু আমরা এটা মুভমেন্ট যাবে, এটা একটু আশা করতে পারি। এখন মাত্র আজকে গ্রিন ক্যান্ডেল এসছে,
আরও বাড়ার জন্য অপেক্ষা করতে হবে। পতন শেষ হয়েছে এটা বলা যেতে পারে আপাতত। তারপরে EMCL প্রাণ থেকে শুরু করে এসব শেয়ারগুলা ভেরি রিসেন্টলি বেশ ভালো প্রাইসে উঠে গেছে। তো উঠার পরে একটা জায়গায় মোটামুটি রেস্ট নিচ্ছে, এখন আবার বাড়ার পালা। মোটামুটি 4-5 দিন থেকে বেশ ভালো অবস্থায় আছে, প্রাইস পড়েনি। খারাপ মার্কেটে বেশ এগুলো ভালো করে। এখন ভলিউমটা একটু বাড়লেই উত্থানটা শুরু হবে। 255-60 পার করার পরে সেটা মোটামুটি দৌড়াবে আমরা আশা করতে পারি। PDL গতকালকে মোটামুটি আমরা টেক্সটাইল সেক্টরে জিএসপি সুবিধার খবরটা শোনার পর থেকে সেক্টরটা মোটামুটি কালকে বেশ ভালো নাড়াচাড়া করেছে। তো আজকে আবার ওই সেক্টরটাতে অনেক শেয়ারেরই দরপতন হয়েছে, প্রফিট টেকিং হয়েছে বলা যেতে পারে। তো সেটা ঘটতেই পারে, যাদের কম রেট লো রেটে আছে তারা নিতে পারে। আগামী দিন যদি এই সেক্টরটা আবার ঘুরে দাঁড়াতে পারে তাহলে এগুলো আবার নতুন মুভমেন্টে যাবে। তবে PDL থেকে শুরু করে আদার্স অনেকগুলো শেয়ারই নতুন ভাবে আপ ট্রেন্ডে যাওয়ার জন্য একটা আপ ট্রেন্ড স্টার্ট করেছে। যেমন এটা লোয়ার হাই করেছে অলরেডি, তো এগুলো যাবে আমি আশা করছি এটা। এরপরে আরো কয়েকটা শেয়ার দেখার পরে আমি ব্যাংকের শেয়ারগুলো একটু দেখবো। ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল একটু বেশি দ্রুত গতিতে পড়লো মনে হচ্ছে, অনেকদিন আমার দেখা হয়নি আসলে। তো এখনো ওর লাইফ সাইকেল কমপ্লিট করেনি। একটু আগে কোনো একটা শেয়ার আমরা দেখেছিলাম যেটা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন তৈরি করেছে, বললাম একটু আগে। এটাও কিন্তু হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন করেছিল। ও সরি, এটা এম প্যাটার্ন, হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন ছিল এটাতেও। তো এখানে ব্রেকডাউন করেছে, ব্রেকডাউন করার পরে কন্টিনিউশনটা হচ্ছে। তো এটা যদি লাইফ সাইকেল কমপ্লিট করতে চায়, এটা একটা ভালো গেম হয়েছিল। অল্প দামি একটা শেয়ার 33-34 টাকার সাথে 150 টাকা হয়েছে। তো এখন এই শেয়ারগুলো যতক্ষণ পর্যন্ত আবার ওটার কাছাকাছি জায়গায় না আসবে, 40-50 টাকা না আসবে, ততক্ষণ পর্যন্ত এগুলোর মুভমেন্ট আসলে যাবে না। তো ধৈর্য ধরেন, মাঝে মাঝে বাড়লে সেই জায়গাটাতে বেচে কিনে বেশ বাই সেল করে করে যদি নিজের লসটা রিকভার করতে পারেন সেদিকটা নজর দেওয়া উচিত। BPML আর সাপোর্ট বসুন্ধরা পেপার তো গতকালকে বলেছিলাম বসুন্ধরা গ্রুপের উপর এম্বার্গো আছে, সে এম্বার্গো মোতাবেক শেয়ার নামছে। এখন এগুলো কোনো সাপোর্ট মানবে না, এগুলা কতটুকু পড়ার পরে সাপোর্ট পায় সেটা দেখার ব্যাপার আছে। সামিট অ্যালায়েন্স পোর্ট একই ঘটনা, এটাও নামবে, কারণ সামিট গ্রুপের উপরও আছে, যেহেতু এটা মালিক ফারুক খান। তারপরে এরপরে BBS সলভো। অনেক হিসেব নিকাশ করে আমাদেরকে এখন শেয়ার সিলেকশন করতে হবে, আটকে গেলে লাইফটা শেষ হয়ে যাবে একদম। সালভো কেমিক্যালও একই রকম ভাবে নামছে, তার লাইফ সাইকেল শেষ করবে, এই জন্য নিচের দিকে আসছে। তবে মান্থলি চার্ট অনুসারে আমরা দেখতে পাচ্ছি এটার মেজর সাপোর্ট হচ্ছে 25-26 টাকায়। তো 25-26 টাকা আসার আগে অনেকবার উত্থান পতন হবে, নামবে। মান্থলি না দেখা পর্যন্ত আসলে বলা যায় না শেয়ারটা কতটুকু আসবে। BBS ফান্ডামেন্টালি অনেক দুর্বল শেয়ার হলেও এটা কিন্তু গেম করতো, দীর্ঘদিন পতনমুখী আছে, এখনো পর্যন্ত পতনমুখী রয়ে গেছে। দুইটা মোটামুটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল করেছে মান্থলি। এটা যদি এই মাসটা আর মাত্র 2-3 দিন আছে, এই ব্যবস্থা যদি শেষ করতে পারে তাহলে এটা আগামী মাস থেকে এই শেয়ারটার দাম বাড়বে, এটা বলা যেতে পারে। মান্থলি চার্টে কিন্তু সেই নির্দেশনা আছে। আর ডে চার্ট অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডে চার্টের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট অনুসারে সে সাইডওয়েজ করে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। তো এখান থেকে এটা হায়ার লো হলেও এখন লোয়ার হাই করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে।
তো বিবিএস কে আমার কেন জানি খুব বেশি সম্ভাবনাময় মনে হচ্ছে। এখন চলুন আমরা ব্যাংক সেক্টরের ব্যাংকগুলো দেখি। সিটি ব্যাংকের মোটামুটি আমরা রিসেন্ট একটা ভালো উত্থান দেখেছি ব্যাংক, এবং 1000 পয়েন্টসের সময় এইসব শেয়ারগুলো খুব ভালোভাবে দাম বেড়েছে। তো একটা পর্যায়ে দাম বাড়ার পরে একটা যৌক্তিক পর্যায়ে মোটামুটি প্রাইসটা কারেকশন করার পরে আবার হয়তো ব্যাংক বাড়বে, কিন্তু ব্যাংকের যে পুনর্গঠন কাজ চলছে সেটা অনুসারে আমরা যেটা বুঝি সেটা এই শেয়ারটা মোটামুটি আরও 1-1.5 টাকা পড়ার পরে হয়তো ঘুরে দাঁড়াবে। ততক্ষণে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে হয়তো এটা হয়ে যাবে। আমাদের ব্যাংকের পুনর্গঠন থেকে শুরু করে আদার্স যে বাজার সুস্থ না হওয়া পর্যন্ত আসলে হবে না। আর ব্যাংক 1000-1200 কোটি টাকা ট্রেড হওয়ার পরে ব্যাংকের মুভমেন্টটা আবার নতুনভাবে স্টার্ট করবে, এটা আমরা মনে করছি। আর হচ্ছে এটা ট্রেন লাইনটা যদি আমরা দেখি, অ্যাজ পার ট্রেন লাইন অনুসারে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটা 22 টাকায় আসার সম্ভাবনা বেশি। আর জিএবি সম্বন্ধে একজন জানতে চেয়েছেন, জিএবিও পুনর্গঠন হচ্ছে, যেহেতু এসএলএমের গ্রুপ, এসএলএমের শেয়ারগুলা সবগুলা ব্যাংকে পুনর্গঠন হচ্ছে, যেটার কারণে একটু নাড়াচাড়া দিবে। কারণ নতুন পুনর্গঠন হতে গেলে ভালো পরিচালনা পর্ষদ আসবে, তাহলে ওরা ভালো পরিচালনা করতে পারবে, এটার কারণে এগুলোর মুভমেন্টে আছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।